This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ষোলোশো 57 থেকে 2024 367 বছরের ফারাক, কিন্তু যে ফারাকটা ইতিহাসের ক্ষেত্রে রয়েছে সেই ফারাকটা কি রাজনীতির ক্ষেত্রেও ফারাক তৈরি করে? কোনো ফারাক আদৌ তৈরি হয়েছে কি? ইতিহাস তো সাক্ষী। 1657 সালে শাহজাহানকে বন্দি করে ফেলেছিলেন ঔরঙ্গজেব, আর এই 2024 সেখানে নাকি প্রায় একই রকম শোনা যাচ্ছে। হয়তো প্রতীকী, হয়তো লোকের মুখে মুখে ঘুরছে, কিন্তু রটনাটা সেটা তো ওই 1657 মতোই। এই 2024 নাকি বন্দি হয়েছেন বলে রটছে ওই আবু হাসেম খান চৌধুরী। না, ঠিক বন্দি নয়, কিন্তু লোকে বলছে বন্দি করার মতোই আবু হাসেমকে নাকি ওই এক ঘরে করে রাখা হয়েছে। কারণ ঈশা খান চৌধুরী এবার ভোটে লড়তে চাইছেন। মালদা দক্ষিণে তো এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস, কিন্তু ঈশা খান তার প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তাকে দল প্রার্থী করবে কি করবে না এ সমস্ত চিন্তাভাবনার কোনো ধারঠার তিনি ধারছেন না। গতকাল রাত থেকেই একদম ময়দানে নেমে পড়েছেন, ওই এক ঘরে করে রেখে আটকে রেখে তিনি ময়দানে। অথচ ওই আসনে 2019-এ জিতেছিলেন ঈশার বাবা আবু হাসেম খান চৌধুরী। তার জন্যই ফারাক্কার উত্তর পাড়ে একমাত্র মালদা দক্ষিণ আসনটাই বিজেপি কিন্তু দখল করতে পারেনি। কংগ্রেসের গড়ে গনি খানের ভাই এবারও ভোটে দাঁড়াতে চেয়েছিলেন। TV9-এর প্রতিনিধিকেই বলেছিলেন তিনি, জানেন তো, এই 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ভোটে এবারও লড়তে চান তিনি। সাউথ মালদা থেকে দাঁড়াবো, 4বার জিতেছি, এবার 5বার হবে। সাউথ মালদা থেকে দাঁড়াবো, 4বার জিতেছি, এবার 5বার হবে। আবু হাসেম খান চৌধুরীর এই ইচ্ছেটা কি শেষ পর্যন্ত ইচ্ছেই থেকে যাবে? দেখুন, আবার বলছি, 1657 থেকে 2024 শুধু বছর বেড়েছে, সাল বদলেছে। রাজনীতির কোনো বদলই হয়নি। মোগলরা ভারত শাসন করত, শাহজাহান ছিলেন সম্রাট, কিন্তু একদিন তো বৃদ্ধ হলেন। কালের নিয়ম, কি করা যাবে, বৃদ্ধ তো হতেই হবে, বয়স যেরকম হয়েছে। কিন্তু তার 4 পুত্র সিংহাসনের লোভে তারা মারামারিও করলেন। তখন রাজপুত্ররা যা করতেন সেই ট্র্যাডিশন সমানে বজায় ছিল। আর তার মধ্যে ঔরঙ্গজেব সবাইকে টেক্কা দিয়ে সিংহাসনটা দখল করলেন, আর শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি করে পাঠিয়ে দিলেন। এখন হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সেগুলো খুঁজে তো পাওয়া যাবে না। কিন্তু রাজ সিংহাসন না থাকুক, লোকসভা বিধানসভা আছে, তো ভোট আছে। ভোটে জিতলে সাংসদ বিধায়ক হওয়ার হাতছানি আছে। মানে কুর্সি বা মসনদের একটা ব্যাপার তো আছে। এই কুর্সির লোভ তখনও ছিল, এখনও আছে। মোগল সালতানাত দখল করতে নিজের বাবাকে বন্দি করেছিলেন ঔরঙ্গজেব, আর শোনা যায় ভাই দারাকেও নাকি খুন করে ফেলেছিলেন। এবার মালদার কোতোয়ালিতে কান পাতলে শোনা যাচ্ছে সাংসদ হওয়ার লোভে নাকি নিজের বাবাকে বাড়ির থেকে বেরোতে দিচ্ছেন না ঈশা খান। এমনিতে ডালুবাবু মানে ওই আবু হাসেম খান চৌধুরী, তিনি যে খুব সক্রিয় ছিলেন তা নয়, থাকার কথাও নয়, কারণ বয়সের ভারে এমনিতেই তিনি নুবজ, বাইরে খুব একটা বেরোন টেরন না। এমনকি কংগ্রেসের কোনো কর্মসূচিতেও তাকে দেখা টাকা যায়নি। তবে হ্যাঁ, যখন জোট ফোটের ব্যাপার হয়েছিল তখন কিন্তু বেশ স্ট্রং রিয়াকশান দিয়েছিলেন। সেটাও শোনা যাচ্ছিল নিজের কুর্সিটা ঠিক করতে। সেই কুর্সির যে এইভাবে তার হাতছাড়া করার জন্য অন্য লোক এগিয়ে আসবেন, তার নিজের সন্তান, সেটা বুঝতে পারেননি। কিন্তু এই কুর্সির আশা তো তার যায়নি। দলও বলেনি যে তাকে প্রার্থী করা হবে না। তাহলে ঈশা খান কী করে ভেবে নিলেন বাবা নয়, তিনিই প্রার্থী হবেন? আজ কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে বাংলার তো কোনো আসনের কথা নেই। এবার কংগ্রেস নেতৃত্ব কিছু ঘোষণা করার আগেই কী করে নিজের ওইভাবে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিজেকেই ঘোষণা করে দিলেন? এটা কি ওই মুঘল আমল আছে নাকি, যেখানে আগে ঘোড়া পৌঁছে গেলে, আগে বাবাকে বন্দি করতে পারলে আর যুদ্ধে বাকি সবাইকে সটিয়ে দিতে পারলে তাহলেই ব্যাস ক্ষমতা নিজের হাতে? ঈশা খানের কি মনে হচ্ছে আবু হাসেম যখন নিজেই বাড়ির বাইরে বেরোচ্ছেন না, তখন ভোটের খাটাখাটনি, প্রচার, এ সমস্ত ঝক্কি টক্কি নিতে পারবেন না? তাই বাবার কথা ভেবেই হয়তো নিজেকে প্রার্থী করে ওই ভোটের ময়দানে নেমে পড়েছেন আর কি। মুশকিল হচ্ছে তার মনে যাই থাক, তার বাবার মনে কি আছে
আর কংগ্রেস কর্মীরা যারা মালদায়, মানে এই অর্থে আজকের দিনের সালতানাতে যারা হচ্ছেন সৈন্যসহ, সেই সৈন্য সামন্তরা তারা কি করবেন? তারা তো কনফিউজড হয়ে গেছেন। বাবা ছেলের এই চাপা টেনশনে কি গতবারের জেতা আসনটা এবার কংগ্রেসের হাতছাড়া হতে পারে? দেখুন, বিজেপি আর তৃণমূল কিন্তু কংগ্রেসের হাত থেকে ওই মালদা দক্ষিণ আসন সেটা ছিনিয়ে নেওয়ার স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করেছে। মানে যদি আপনি আবার মোগল আমলে ফিরে যান, ছেলেরা নিজেরা মিলে মারপিট করছে, মাঝখান থেকে তখন হয়নি, এখান থেকে হয়তো দেখা গেল অন্য তৃতীয় পক্ষ কেউ এসে সিংহাসনে গেড়ে বসলো। আমার সঙ্গে ডালবাবু যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি প্রার্থী হব, আমি এরপরে 5 বছর পরে রিটায়ার নিব, তারপরে আমি ঈশা খানকে দাঁড় করাবো। আমি কলকাতাতে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং ডালবাবুর সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। যে দুটো যে কথা বলবো, ফোনটাও দিচ্ছে না ওনাকে, যে ফোনে যে দুটো কথা বলবো। উনি শুধু আমার বাবা নয়, উনি আমার নিজস্ব লিডার, উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি যেভাবে গাইড করবেন সেভাবে আমরা চলবো। উনি যদি বলবে ঈশা তুমি দাঁড়াবে না, আমি দাঁড়াবো না, উনি যদি তোমাকে দাঁড়াতে হবে আমি দাঁড়াবো। তো এটা হচ্ছে সোজা ব্যাপার। মানে উনি আমার নাম প্রস্তাব দিয়েছে, আমি তো প্রস্তাব দেয়নি, উনি প্রস্তাব দিয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ওরকম কিছু নেই? না, ষড়যন্ত্র কি, না বাবার ছেলের মধ্যে বা লিডার, আর আমরা সবাই যারা রাজনীতি করে মালদাতে, ডালুবাবুর হচ্ছে আমাদের বাবা, মানে আমার শুধু বাবা নয়, সবার বাবা, সবার গাইড। যে আসন নিয়ে গণি পরিবারের এত লড়াই, সেই আসনে বিজেপি কিন্তু ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে বসে আছে। বললাম না, তৃতীয় পক্ষ তারা কিন্তু তৈরি, বলা যায় না কে কোথায় লাভ দিয়ে ওই সিংহাসনে বসে পড়েন। মালদা উত্তরের প্রার্থীর নামও ঘোষণা করা হয়ে গেছে। মালদা দক্ষিণে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, আর মালদা উত্তরে সেখানে বিজেপির প্রার্থী হচ্ছেন খগেন মুর্মু। এবার শ্রীরূপা মিত্র চৌধুরী গতবার হেরেছিলেন, কিন্তু তার ওপরেই ফের আস্থা রেখেছে বিজেপি। আর ওদিকে খগেন মুর্মু তো সাংসদ, সিটিং এমপি, তিনি মালদা উত্তরে তৃণমূলের মৌসম বেনার্জির নূরকে হারিয়েছিলেন। এবার বুঝতে পারলেন এখানেও আবার ওই কোতোয়ালি যোগাযোগ। ঈশা খান চৌধুরী কিন্তু আগের ভোটে এই মালদা উত্তরেই লড়েছিলেন। মৌসম আর ঈশা তৃণমূল আর কংগ্রেস, অথচ কোতোয়ালি এক, উত্তরাধিকারী এক, সেই গড়ি খানের ঘরানা। ব্যাস, যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল আর কংগ্রেস এই দুই প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটি হয়েছে, আর তাতে খগেন মুর্মু মাঝখান থেকে জিতে গেছিলেন। ওই বললাম, তৃতীয় পক্ষরা এইভাবেই সিংহাসন দখল করে। এবছর ঈশা খান কংগ্রেসের জেতা আসনকে পাখির চোখ করেছেন। মৌসম কী করছেন? লোকসভা ভোটে হারার পরেও তাকে জেলা সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ করে দিল্লি পাঠিয়েছিলেন। কিন্তু মৌসমের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দল তার জন্য এত কিছু করলেও তিনি নাকি কোনো প্রতিদান দেননি। মৌসম বেনার্জির নূরকে তৃণমূলের কোনো কর্মসূচিতেও দেখা যায় না বলে অভিযোগ। কিন্তু মৌসমের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহটা এখনও অনেকটাই আছে। তিনি এলাকায় আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছেন কি না, সেটা কি নিয়ে তাহলে তিনি খুব বেশি ভাববেন? তার উপরেই তো সব কিছু ডিপেন্ড করছে। মালদার উত্তরে ওই হরিশ্চন্দ্রপুর, রতুয়া বা চাঁচলে তৃণমূল কর্মীরা কিন্তু বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন। ওই বললাম, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ভোটে প্রার্থী করলে এলাকায় মৌসমকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি ওখানকার নেতারা দিচ্ছেন। তারপরেও কি শুধু অপত্য স্নেহে মৌসমকে প্রার্থী করতে চাইবে তৃণমূল? বললাম, এক্ষেত্রে এই ট্র্যাডিশনটা কিন্তু মোগল আমলে বহুবার আমরা পড়েছি আর কি ইতিহাসের পাতায়। এই আজকের দিনে, আজকের রাজনৈতিক সালতানাতের ক্ষেত্রে সেরকম কিছু পুনরাবৃত্তি হবে কি না সেটা কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না। ও কোনো কাজ করে না, ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, দেখা পাই না আমরা। মৌসুম নূরকে আমরা চাই না। এবার রহিম বক্সি ছাড়া অন্য কাউকে যদি দেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। কাকে চাইলো সেটা তো তাদের ব্যাপার, যে যাকে চাইছে। কিন্তু আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেটা ফাইনাল করে পাঠিয়ে দিবেন, সেটাকে নিয়ে আমরা আগামী দিনে লড়াই করব। জেলা প্রেসিডেন্ট তাকে সরিয়ে করা হয়েছে, ন্যাচারালি তার ফাংশনটা একটু কমে গেছে। আর রাজ্যসভার মেম্বার তাকে দিল্লিতে সময় দিতে হয়, অন্য কোথাও সময় দিতে হয়। এই উত্তর মালদায় সময় দিতে হওয়ার কথা নয়। যখন থেকে দিদি তাকে বলেছে উত্তর মালদায় ও যথেষ্ট সময় দিচ্ছে। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে 42টা আসনের মধ্যে 18+2 20টা আসনে হেরেছিল তৃণমূল, 18টা আসনে জিতেছিল বিজেপি, 2টো আসনে কংগ্রেস। 2024-এ কিন্তু বাংলার বিজেপি নেতাদের সামনে টার্গেট ক্রমশ বাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ।
মানে অমিত শাহ প্রাথমিকভাবে বাংলায় 35টা আসনের টার্গেট দিয়েছিলেন, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে একদম 42 করে দিয়েছেন। হতেই পারে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছেন যে লক্ষ্যমাত্রা যতই বাড়িয়ে দেওয়া হবে তত বেশি ঝাঁপাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। একদম চাঁদ টার্গেট করলে অ্যাটলিস্ট 5 তলা অবধি তো পৌঁছতে পারবেন। আমার কিন্তু মনে হচ্ছে এবারে লোকসভা ভোটটা অনেক বেশি অঙ্ক কষে লড়তে চাইছে সব দল। সচরাচর আমরা কি দেখি যে দলগুলো নিজেদের শক্তি, দুর্বলতা এগুলো বিচার করে। মানে রাজনৈতিক দল সবসময় অবশ্য অত কিছু ভাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে এই যদি মোগল আমলের কথাই ধরি, তখনও সবাই কিন্তু নিজেদের শক্তি দুর্বলতা সেগুলোকে যাচাই করতো। এবার কোথাও গিয়ে দেখা গেল যে ঘর সওয়ার কম, তাহলে সেখানটায় আরও ঘর সওয়ার নাও, কোথাও পদাতিক লাগবে, কোথাও কামান লাগবে, এরকম রিইনফোর্স হতো আর কি। বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ প্রত্যেকটা দল এবারও কিন্তু অনেকটা সেই নির্দিষ্ট সমীকরণ মেনেই এগোচ্ছে, সুনির্দিষ্ট অঙ্ক। আসন ধরে ধরে হারা জেতার সম্ভাবনা খতিয়ে দেখে সব কটা দলই মুখ মানে প্রার্থী নির্বাচন করছে। সব থেকে শুনে মনে হচ্ছে কি জানেন তো, মনে হচ্ছে এই লোকসভা ভোটটা যেহেতু সব দলই চাইছে নিজেদের শক্তির জায়গাটাকে স্ট্রং রাখতে, দুর্বলতা থাকলে মুছে ফেলতে, তাই এইবারের ভোটটা বৃহত্তর দলবদলের ভোট হতে চলেছে। এত দলবদল সম্ভবত কোনো লোকসভা ভোটে দেখা যাবে না। কেন মনে হচ্ছে সেটা বলার জন্য বা বোঝানোর জন্য কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। এটা সেই সময় যখন বাংলা ফুটবলে দলবদল মানেই ছিল টান টান উত্তেজনা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কে কার থেকে সেরা ফুটবলার ছিনিয়ে নিতে পারে তার প্রতিযোগিতা। বাঙালি তাকিয়ে থাকতো খবরের কাগজের দিকে। প্রতিদিন সকালে নতুন নতুন ব্রেকিং নিউজ। কে কার ঘর ভাঙল, কিন্তু ফুটবল যত পেশাদার হয়েছে ততই এই উত্তেজনা কমেছে। গত এক দশক বা এক যুগে বাংলা ফুটবলে দলবদলের সেই উন্মাদনা কার্যত হারিয়ে গেছে। তবে দলবদল শব্দটা বাঙালি বা বাংলার সঙ্গ ছাড়েনি। খেলার পাতা ছেড়ে দলবদল উঠে এসেছে খবরের কাগজের প্রথম পাতায়। দলবদল এখন রাজনীতির হেডলাইন। একটা সময় কলকাতা ময়দানে এভাবেই দলবদল হতো। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো ক্লাবগুলো তারা প্লেয়ার টার্গেট করে ঝাঁপাতো, একে অন্যের মুখের গ্রাস কেড়ে নিত। এক সময় যেটা ওই ফুটবল মরশুম শুরুর আগে দেখা যেত, এখন সেটা ভোটের মরশুম শুরুর আগে দেখা যায়। মনে হচ্ছে এবার সব রেকর্ড ভেঙে যাবে, জানেন তো। আগের যা যা রেকর্ড ছিল 2021-এর বিধানসভা ভোটের আগে দলবদলের রেকর্ডটা মনে হচ্ছিল যে এটাই সর্বকালের সেরা হয়ে থাকবে। মনে হচ্ছে এবার সেটাও ভেঙে যাবে। কেন এরকম মনে হচ্ছে? ভাবার কারণ আছে, জানেন তো, যথেষ্ট কারণ কারণ ছাড়া কোনো ধারণা তৈরি হয় নাকি। গত কয়েকদিনের ঘটনাগুলো বিশ্লেষণ করুন। আমার তো মনে হচ্ছে যে এবছর দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ইগোটা মারাত্মক জায়গায় চলে গেছে। মানে বিজেপি দুজনকে দলে নিলে তৃণমূল বিজেপির থেকে অন্তত একজন নেতাকে দলে নিতে চাইছে। বিজেপি প্রথমে দলে নিল তাপস রায়কে, তারপর বিজেপিতে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কালকেই একদম সবাইকে চমকে দিয়ে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে নিয়ে নিল। ভেবে দেখুন, মুকুটমণিবাবু তার 2 দিন আগে নরেন্দ্র মোদী সবাই উপস্থিত ছিলেন, তাকে নিয়ে কোথাও গিয়ে তাপস রায়ের জায়গাটায় কি ধাক্কা দিল? এটা তো ইগোর অঙ্ক। কিন্তু মানে ভোটের অঙ্কে সেখানটা খেয়াল করে দেখুন, বুঝবেন সেখানেও তৃণমূল শুধু ইগোতে না, অঙ্ক কষে এগোচ্ছে। আরেকবার বুঝিয়ে বলি, আরেকটু বুঝিয়েই বলি। এই মুকুটমণি অধিকারীর কথাটাই ধরুন, চিকিৎসক, তার এলাকায় একটা পপুলারিটি আছে। তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক, এলাকার পরিচিত মুখ। আর সঙ্গে সঙ্গে মতুয়া সমাজের নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। 2019 সালে নাকি তাকেই ওই রানাঘাট লোকসভা আসনে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি, কিন্তু সরকারি চাকরি করতেন, সেখান থেকে এনওসি না পাওয়ায় সেই পরিকল্পনাটা ভেস্তে গেছিল। তখন ঠিক হয়েছিল যে 2019-এ
তা যখন করা গেল না, 21-এ তাকে করা হবে, কোনো একটা বিধানসভায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। এবং 2019-এ বিজেপি কিন্তু অভিযোগ করেছিল যে এলাকায় জনপ্রিয় মুকুটমণিকে ইচ্ছে করে নো অবজেকশন সার্টিফিকেটটা রাজ্যের তৃণমূল সরকার দেয়নি, তাই বাধ্য হয়ে জগন্নাথ সরকারকে প্রার্থী করতে হয়। জিতেও গেছিলেন। তো 2021-এ এনওসি টেনওসি জোগাড় করে বিধানসভা ভোটে মুকুটমণি লড়েছিলেন ওই পদ্মচিহ্নেই, তারপর জিতেও ছিলেন। কিন্তু তারপরেও তাকে এই বছর আর প্রার্থী করেনি বিজেপি। রানাঘাট লোকসভার টিকিটে ওই জগন্নাথ সরকারকেই কোথাও মানে শেষ মুহূর্তে হয়তো একটুখানি অনিশ্চয়তা ছিল, কিন্তু সে অনিশ্চয়তা কাটিয়ে তিনিই যথারীতি এবারও টিকিট পেয়ে গেছেন। বিজেপি ওই জগন্নাথবাবুকে ফের প্রার্থী করায় মুকুটমণি নাকি অসন্তুষ্ট ছিলেন, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তাকে তুলে নিয়েছে তৃণমূল। এতে তৃণমূলের কতগুলো লাভ হলো ভাবুন। প্রথমত 2019-এ হারা রানাঘাট আসনে প্রার্থী করার মতো একটা সর্বজনগ্রাহ্য এবং অ্যাটলিস্ট একটা লড়াই করার মুখ তারা চাইছিল, সেটা তারা পেয়ে গেল। দ্বিতীয়ত এমন একটা মুখকে তারা রানাঘাটে তুলে নিল যাকে প্রার্থী করলে বিজেপির একটা বড় অংশকে প্রভাবিত করার সুযোগ রয়েছে। তৃতীয়ত মুকুটমণি যেহেতু মতুয়া সমাজের নেতা, তাই মতুয়াদের কাছেও একটা বার্তা দেওয়া গেল। হারা আসন জিতে আসতে মানে ফিরিয়ে আনতে গেলে এরকম নেতাকেই তো টার্গেট করতে হবে। ফলে তৃণমূল যে অঙ্ক কষে অন্তত রানাঘাটে এগিয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো আসলে ও বিজেপি দলেরও নয় ঠিক, আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয়, কারণ জীবনে বিজেপি দল কোনোদিন করেনি, প্রাইমারি সদস্যও ছিল না। আবার মতুয়া মহাসংঘের সংগঠনও করেনি, মতুয়া আন্দোলন বা জানেননি কোনোদিন। হঠাৎ করে একটা অপরিচিত জায়গায় আসলে পরে সেখানকার পরিস্থিতি কি আছে অভিজ্ঞতা না থাকলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি বলবো ওর জীবনে এইরকম ঘটনা সর্বক্ষেত্রেই ঘটছে। তার ক্যারেক্টার, তার যে নীতি আদর্শহীনতা বা তার যে সমস্ত বিষয় নদিয়া দক্ষিণের মানুষ জানেন এবং বিজেপির নেতৃত্বরাও জানেন। এবার আসি দ্বিতীয় ব্যাখ্যায়। উত্তর 24 পরগনার যে বিজেপি নেতাকে তৃণমূল দলে নিতে পারে বলে শোনা যাচ্ছিল, এখনও একটা জল্পনা রয়েছে, তিনিও নাকি বিধায়ক এবং মতুয়া সমাজের অংশ তো বটেই, মতুয়াদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী বলেও নাকি পরিচিত। এবার যে এমনিতে এই নামটা বেশ কয়েকদিন ধরে আলোচনা হতে হতে আজকে একদম চরম জায়গায় পৌঁছে গেছিল। শোনা গেছিল আজকেই নাকি তিনি হাতে ঘাস ফুলের পতাকা তুলে নিতে পারেন, সুব্রত ঠাকুর। কিন্তু সুব্রত ঠাকুর আজ নিজে বলেছেন যে তাকে নিয়ে সব জল্পনা মিথ্যে। কিন্তু জল্পনাটা তৈরি হলো কেন? বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুরকে নাকি ওই বনগাঁয় প্রার্থী করার পরিকল্পনা করেছিল তৃণমূল। রানাঘাটের মতোই বনগাঁ আসনেও কিন্তু গত লোকসভা ভোটে তৃণমূল হেরেছিল। এবার হারা আসনে জেতার চ্যালেঞ্জ সেটা তো সবসময়ই থাকে, তাই সুব্রতকে ওখানে দলে নিলে এই একইভাবে মতুয়া ভোট শুধু না বিজেপি ভোটেও যে অনেকটা ভাগ বসানো যাবে সেটাই নিশ্চয়ই ভেবেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবার তৃণমূল নেতৃত্ব এখন সেই পরিকল্পনা ত্যাগ করেছেন কিনা বা জল্পনাই ছিল সেটা তৃণমূল নেতৃত্ব আদৌ কিছু ভাবেননি, এটা তো ক্রমশ প্রকাশ্য। জল্পনাটা পুরোপুরি ভুয়ো। পুরো খবর তো আগে থেকেই ছিল, আমার কাছেও ছিল, কিন্তু টোটাল জিনিসটাই ভুয়ো। আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য গিয়েছিলাম কলকাতাতে, আমার ফোন সুইচ অফ ছিল। আমি মোদিজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি। এটা একটা টিএমসির অপপ্রচার ছিল। ওরা ভেবেছিল মুকুটমণি অধিকারী টিএমসিতে গেছে, সুব্রত ঠাকুরও যাবে। এই যে অপপ্রচার, এতে ওদেরই ক্ষতি হলো। সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের কথার থেকে একটা বিষয় পরিষ্কার, সুব্রত ঠাকুরের দলবদলের জল্পনাটা বহু দূর ছড়িয়েছিল। বেশি দূর না ছড়ালে কি ঠাকুরবাড়ির দুই সদস্য এভাবে প্রতিক্রিয়া দিতেন? বিজেপির ঘর ভাঙতে ব্যর্থ এই বার্তাটা শান্তনু ঠাকুরকে কি এইভাবে সবার সামনে এসে দিতে হতো? দেখুন, এই দল গঠনের খেলায় বিজেপিকে কিন্তু আমরা প্রাথমিকভাবে একটু আন্ডারডগ বলে মনে করছিলাম। 2019-এ তারা ভালো করেছিল, হাতে 18 জন সাংসদ রয়েছে, ফলে বিজেপির মাথায় নিজেদের শক্তি বৃদ্ধির বিষয়টা থাকতে পারে। সেই সমীকরণেই তারা উত্তর 24 পরগনার তাপস রায়কে দলে নিয়েছে। খেয়াল করে দেখুন, গতকাল আপনাদের বলেছিল যে
রীতিমতো সমীক্ষা করে নাকি তাপস রায়কে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অর্থাৎ উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী যিনিই হন না কেন, তার বিরুদ্ধে তাপস রায় যে লড়াইয়ের মতো মুখ, এটা জেনে বুঝে যাচাই করে নিয়ে তবেই তাকে দলে নিয়েছে বিজেপি। অর্থাৎ প্রার্থী চূড়ান্ত করে, তাকেই প্রার্থী করা হবে এটা চূড়ান্ত করে তবে তাকে দলে নেওয়া হয়েছে। তমলুকের ক্ষেত্রেও কিন্তু তাই, দলের তরফে কোনো নাম ঘোষণা না হলেও তমলুকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপি সমর্থকরা দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন, ফ্লেক্স টাঙানো হয়েছে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত, শিক্ষিত এবং সবথেকে বড় কথা ভোটারদের মধ্যে প্রভাব রয়েছে এরকম একজনকে বিজেপি প্রার্থী করতে চলেছে। এটাই তো তারা অনেক দিন ধরে খুঁজছিল, এরকম একজন কাউকে পেলে তাদের জন্য, তাদের যে বুকে রয়েছে নেতা, তার মধ্যে এই জায়গাটা হয়তো খালি ছিল, তারা সেই জায়গাটা পূরণ করেছে এই প্রাক্তন বিচারপতিকে দলে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানে ভোটের কাজ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে দেবে এবং তাকে হারিয়ে দেবে। এবার বিচারপতি থাকাকালীন যাদের চাকরি বাতিল করেছেন অভিজিৎবাবু, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকাতে একদম স্পেসিফিক টার্গেট অনুযায়ী, স্পেসিফিক রোগ অনুযায়ী স্পেসিফিক ওষুধ যেরকম হয়, ঠিক সেরকম অভিজিৎবাবুর জন্য সুনির্দিষ্ট একটা গোষ্ঠীকে সেখানে লড়াইয়ে নেওয়াবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক করে নিয়েছেন। কিন্তু বাকি জায়গাটায় বিজেপিরও কি কোনো অঙ্ক নেই? তারা কি ভাবেনি যে এ তো শুধু একটা জায়গার জন্যে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখটা, তার প্রভাব প্রতিপত্তি এই মুহূর্তে বাংলার বহু অংশে ছড়িয়ে রয়েছে। তিনি এখন বিজেপিতে এলে বিজেপির জন্য সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হয়ে গেল। সাম্প্রতিককালে তো তাদের অতীতেও আমরা দেখেছি মাঝে মধ্যে মুখ ঠুক নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়, সেইটা কি কেটে গেল না? আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেছে তৃণমূল, আর বিজেপির ফ্লেক্সও নাকি ছিঁড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। এর আগে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছিলেন যে এবার ছেঁকাটা টের পাবেন। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বুঝতে পারছেন কোন ফুটন্ত কড়াইতে এসে পড়লেন তিনি? আগে অতীতে ধরুন রাজনীতিকদের জন্য যে সম্মান শ্রদ্ধা যে জায়গাগুলো ছিল, আজকের দিনে সেটা ইন্ট্যাক্ট আছে বলে না, আদৌ নেই। তাহলে সেই ব্যান্ড ওয়াগন আপনি নিজেকে ফিট করবেন কি করে? কেন জেনে বুঝে নিজেকে এরকম একটা জায়গায়, মানে যেটাকে আপনার চোখেও অসম্মানের জায়গা, সেখানটাকে টেনে নিয়ে এসছেন? অসম্মানের জায়গায় যদি আমিও সেই অসম্মানের কারণগুলোকে ফলো করি তাহলে আমি অসম্মানিত হব, কিন্তু যদি আমি ফলো না করি সেই অসম্মানিত হওয়ার কারণগুলোকে, তাহলে আমি অসম্মানিত হব না। এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। মানুষ এত বোকা নন যে যার গায়ে কোনো কালির ছিটে নেই, কালির ছিটে লেগে যাওয়ারই সম্ভাবনা খুব বেশি, কিন্তু সেটা বুঝেও যাওয়া যায় যে সত্যি এর গায়ে কালির ছিটে নেই। ঠিক আছে, সে মানুষ বুঝে নেবেন, কিছুদিন রাজনীতিতে থাকলেই তারা বুঝতে পারবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাল শিলিগুড়িতে থাকার কথা ওই প্রধানমন্ত্রীর সভায়, তার আগে আমার সঙ্গে যে কথাগুলো শেয়ার করে গেছেন তাতে পরিষ্কার রাজনীতির সংখ্যাতত্ত্ব তিনি কিন্তু বুঝতে শুরু করেছেন। তমলুকের মতো আসন যেখানে অধিকারী পরিবারের একটা সাংগঠনিক শক্তি কাজ করে ভীষণ স্ট্রং, সেখানে দাঁড়ানোর ফয়দাটা তিনি ভালো বুঝেছেন। দলবদলের এই সংখ্যাতত্ত্বের আড়ালে রাজনীতির আরেকটা সংখ্যাতত্ত্বের খেলা চলছে জানেন তো। হাত পেতে ভোট চাওয়ার আগে জনতার হাতে কিছু গুঁজে দেওয়ার সংখ্যাতত্ত্ব কিন্তু আমাদের নজরটা এড়াচ্ছে না, দেখতে পাচ্ছি আমরা। এবং এই ক্ষেত্রে কেন্দ্র রাজ্য দুই তরফেই একই চেষ্টা হচ্ছে। গত পরশু ফেসবুকে ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ওই আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। আজ নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা করে কমালো ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম 100 টাকা করে কমা মানে আম জনতার 100 টাকা সাশ্রয়, হাতে গরম টাকা। কেন্দ্রের বিজেপি সরকারের খাতায় এই লাভের কড়ি আলটিমেটলি ভোট হয়ে জমা হবে বলেই তো নরেন্দ্র মোদীরা আশা করছেন। যে রাস্তা দিয়ে গিয়ে ভোটারদের মনের কাছাকাছি পৌঁছানো যায় তারাই সেই রাস্তায় এগোতে চাইছেন। এবং তার মধ্যে যে রাস্তাগুলো সবথেকে এফেক্টিভ এবং শর্টকাট অথচ বহুল প্রচলিত নয়, সেই রকম রাস্তাগুলোকে কিন্তু খুঁজে বার করতে চাইছেন প্রধানমন্ত্রীও। এমনিতে দেখুন সাম্প্রতিককালে তিনি পরপর বিভিন্ন ঘোষণাগুলোর মধ্যে দিয়ে লোকের কাছে একটা বার্তা দিয়েই ফেলেছিলেন যে তার দল এবং তিনি
ফের ক্ষমতায় আসছেন, তিনি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন, মন্ত্রীদের বলে দিয়েছেন এই ক্ষমতা আসার পর ফের 100 দিনের কাজের কি পরিকল্পনা আছে সেগুলো সবাই আগাম জমা দিয়ে দিন। মানে একটা মনস্তাত্ত্বিক চাপ প্রতিপক্ষের ওপর দিচ্ছেন, আর ভোটারদের মনের ওপর একটা কোথাও গিয়ে তাদের মানসিকতাকে প্রভাবিত করে দিচ্ছেন যে ডিসাইডেড তো হয়েই গেছে, উনিই প্রধানমন্ত্রী, এই বিজেপি জিতছে, আবার ফালতু আর ভেবে অন্য জায়গায় ভোট দিয়ে কি লাভ, জয়ী দলের সঙ্গে থাকুন। এটা একটা স্ট্র্যাটেজি। আর তার সঙ্গে সঙ্গে মানে এইরকম কনফিডেন্স দেখাচ্ছেন, মানে তার তো সব হয়েই গেছে, আর নতুন করে কি পাওয়ার আছে, করারই বা কী আছে। এখন পায়ের ওপর পা তুলে ওয়েট করা, ভোটের দিন ঘোষণা, তারপর ভোট, আর তারপর ফলাফল। কিন্তু কোথাও গিয়ে ওই কাপ আর ঠোঁটের মধ্যে ফাঁক যাতে না থাকে তার জন্য কিন্তু কোনো ঝুঁকি নিতে রাজি নন, সেটা বোঝা যাচ্ছে এই প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপে। আজই কন্টেন্ট ক্রিয়েটারদের পুরস্কৃত করেছে কেন্দ্র। কন্টেন্ট ক্রিয়েটার শব্দটা নতুন তো, কিন্তু যারা বয়স্ক তাদের কাছে একটু অপরিচিত ঠেকবে, তারাও শব্দটা অপরিচিত লাগতে পারে, এদের প্রভাব থেকে কিন্তু বেঁচে নেই। কারণ আজকাল বয়স্করাও সবাই সোশ্যাল মিডিয়া ঘাঁটেন আর কি, আর ঘাঁটলেই এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের তৈরি, মানে যারা ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও টিডিও তৈরি করে পোস্ট করে ফেলেন, তাদের প্রভাব তো এদের ওপর অটোমেটিক্যালি পড়ে যায়। রিলস ওই ছোট ছোট, এগুলো সবাই জানেন আপনারা, মুড়ি মুড়কির মতো তৈরি হচ্ছে আজকাল। কিন্তু যারা বিশেষ কোনো সাবজেক্টের ওপর বিশেষ ধরনের এরকম ভিডিও তৈরি করেন, যেটাকে কন্টেন্ট বলা হচ্ছে আজকাল নেট দুনিয়ায়, তাদের এবার কিন্তু বেছে বেছে পুরস্কৃত করা হলো। মানে এটা ওই পদ্মশ্রী পুরস্কারের মতো। কিন্তু নেট দুনিয়ার কৃতিত্বে এই যে একটা কোথাও গিয়ে স্বীকৃতি, তার কারণটা কেন, হঠাৎ এদের কথা কেন ভাবা হলো? পদক্ষেপটা অনেক ভেবে চিনতে নেওয়া হয়েছে, জানেন তো। প্রত্যেক এই যে কন্টেন্ট ক্রিয়েটার না, এদের বিশাল একটা ফ্যান বেস আছে, অনেক মানুষ এদের ফলো করেন। আর সোশ্যাল মিডিয়ার তার তো কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই, ইচ্ছে মতো আপনার আমার সবার মোবাইলে ঢুকে পড়েছে, যখন তখন আপনাদের সামনে লাফিয়ে ওঠে। ফলে কেউ না কেউ ওই ফেসবুক, ইউটিউব কিছু আপনারা দেখেই ফেলেন। আর দেখলেই এদের ভিডিওগুলো তা তৈরির মুন্সিয়ানায় হোক, তা সে প্রেজেন্টেশনের কারণে হোক, বা ওপরে যে নামঠামগুলো লেখা হয় সেইগুলোর জন্যই হোক, এই থাম্বনেল বলে সেগুলোকে আর কি, শুরুতে যেটা উপরে দেখা যায়, তো এইগুলোর সব কিছু নিয়ে এরা নজর কেড়ে নেন। সবাই একটু আধটু দেখতে অভ্যস্ত হয়ে যান, আর দেখতে দেখতে এদের ভক্ত হয়ে যান। আর সব কিছুই তো ছিল অতীতে, অনেক কিছুই ছিল। আগে ডিবেট ছিল, আগে স্কিটস হতো, আগে কমেডি হতো, আগে কোথাও গিয়ে প্যারোডি হতো, সবই এখনও আছে। ওই মোঘল আমলের রাজনীতি যেরকম এখনও আছে সেরকমই, কিন্তু একটুখানি ধরনটা বদলে গেছে। এই যা এখন কন্টেন্ট ক্রিয়েটারদের যুগ, এদের একটা প্রভাব রয়েছে। আর এই প্রভাবটা কিন্তু মারাত্মক, জানেন তো। এদের এই যে ফ্যান ফলোয়ার আছে না, এটা কারোর ক্ষেত্রেই মিলিয়নে বিচার হয়, মানে মিলিয়ন মানে 10 লক্ষ দিয়ে শুরু আর কি। যে যত পারেন তত বেড়ে যায়, যত তার ফলোয়ার তার ততই প্রভাব প্রতিপত্তি। এদের এই প্রভাব প্রতিপত্তিটা সেটা কিন্তু কোথাও গিয়ে কাজে লাগানোর ব্যবস্থা হয়ে গেল। কারণ এরা প্রত্যেকেই নিজের অ্যাকাউন্টে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নেওয়ার ভিডিওটা পোস্ট করতে তো হবেই। কারণ তারা যে কত বড়, তাদের কত বড় একটা স্বীকৃতি পেলেন, সেটা তো তাদের ভক্তকুলকে জানাতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরস্কারের জন্য ধন্যবাদ দেবেন কাকে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরে বিজেপির আইটি আর সোশ্যাল মিডিয়া সেলকে আর আলাদা করে খাটনি করতে হলো না, তাদের ব্যবহারও করতে হলো না। সেটা না করেই ওই বিশাল সংখ্যক নেটিজেনের কাছে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী, ওই ভক্তকুল। এরাও এক রকমের ভক্তকুল। এবার প্রতিভা খুঁজে বার করাও হলো, প্রচারটাও হয়ে গেল। কাদের কাছে প্রচার হলো? এবার এই সিংহভাগ নেট নাগরিকদের, তারা কিন্তু তরুণ প্রজন্মের, এরা অনেক দিন থাকবেন এবং এরা ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের ভোটার এবং বর্তমান ভোটার তো বটেই। এই ছোটোবেলার থেকে এদের মনের মধ্যে যদি কোথাও গিয়ে ঢুকে যাওয়া যায়, আর যাদের মন চঞ্চল, এদের মানসিকতা বোঝা এবং সেই অনুযায়ী এদের কাছে পৌঁছনোর রসায়নটা চিরকালই সবাই খুঁজে বেড়ান আর কি। কারণ চট করে এদের কাছে পৌঁছানো যায় না।
সেই জায়গাটাই নরেন্দ্র মোদী ধরে নিয়েছেন। রাজনীতিকরা নর্মালি এদের নিয়ে টেনশনে থাকেন, জানেন তো, কারণ এই তরুণ রক্ত চট করে কারুর আনুগত্য স্বীকার করে না। কিন্তু এরা ওই কন্টেন্ট ক্রিয়েটারদের তাদের স্বকীয়তা বা তাদেরও মধ্যে নিজেদের খুঁজে পাওয়া, নিজেদের মতোই হার না মানা বা ব্যতিক্রমী চিন্তাভাবনা করা, এই কারণে কোথাও গিয়ে মেন্টালি কানেক্ট করতে পারে। তাহলে এই কানেক্ট করার সুবাদেই কোথাও গিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে পড়ে হয়তো একটা সম্ভাব্য ভোট ব্যাঙ্কই তৈরি করে ফেললো বিজেপি। পিসি সরকারের ম্যাজিকের পেছনে যেরকম পদার্থবিজ্ঞান আর রসায়নের নিখুঁত প্রয়োগ থাকে, রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে বিজ্ঞান থেকে প্রযুক্তি কিছুই বাদ যাচ্ছে না আজকাল। साथियों, अगले कुछ दिनों में लोकसभा के चुनाव होने जा रहे हैं। आप ये मत सोचिए कि आज का ये इवेंट इसके लिए है, और मैं आपको गारंटी देता हूं कि हो सका तो नेक्स्ट शिवरात्रि पर भी, या तो डेट कोई और हो सकती है, या ऐसा कार्यक्रम मैं ही करूंगा। लेकिन मैं लोकसभा चुनाव का विषय उस अर्थ में नहीं लाया हूं, क्योंकि मुझे भरोसा है मुझसे ज्यादा मेरे लिए आप मरते हैं, और आप मेरे लिए इसलिए मरते हैं क्योंकि मैं आपके लिए जीता हूं, और जो अपने लिए नहीं जीता है उसके लिए मरने वाले बहुत होते हैं। নিজের আত্মবিশ্বাসটা কোন জায়গায় নিয়ে গেছেন, অন্তত সবার মধ্যে সেই আত্মবিশ্বাসী ছবিটা কীভাবে ছড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখলেন তো। তার জন্য তিনি যত না ভাবেন, এই মানুষজন, এই ইয়াং জেনারেশন অনেক বেশি ভাবে, এটা তাদের বিশ্বাস করিয়ে ছাড়লেন। এবং এটাও বলে দিলেন যে পরের বছর ডেট বদলাতে পারে, কিন্তু তিনি এই অনুষ্ঠানটা তিনিই করবেন, অর্থাৎ জিতে আসছেন প্রত্যেকটা পদে। একদম লোককে একটা কথা বলে বলে একদম বিশ্বাস করিয়ে দেওয়ার একটা স্ট্র্যাটেজি। তার মন্ত্রীরা ফের ক্ষমতা এসে প্রথম 100 দিনে কী করবেন সে পরিকল্পনা আগেই সেরে ফেলেছিলেন। আজ পরের বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন সেটাও বলে দিচ্ছেন। এইগুলোকে কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্বাস ভাবতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো ভালো করে দেখলে বোঝা যাবে যে আসলে সামনে আত্মবিশ্বাস, পেছনে বাস্তবের মাটিতে পা, ওখান থেকে পা উঠতে দিতে তিনি রাজি নন, কোনো চান্স নিতে রাজি নন। তা যদি হতো, কোথাও গিয়ে যদি তিনি শূন্যে ভাসতেন, তাহলে এই পর যে স্ট্র্যাটেজি করে মানুষের কাছে পৌঁছানো, সেটাই নেটিজেনদের পুরস্কৃত করাই হোক, কন্টেন্ট ক্রিয়েটারদের, অথবা এই গ্যাসের দাম কমানো, বা মাঝে মধ্যে অমিত শাহর মাধ্যমে সিএর বার্তা দেওয়া, এগুলো দরকারই পড়তো না। ধরে নিতেন তাহলে জিতে গেছি, আর কিছু করতাম না। তিনি সে লোক নন। বলে না, ইংরেজিতে একটা কথা আছে, লিভিং নো স্টোনস আনটার্ন। এ হচ্ছে তাই। সব যত রকম রাস্তা আছে, সব রাস্তাতে যদি জানেন তিনি যে এই অস্ত্রে প্রতিপক্ষ ঘায়েল হবে, তিনি ওয়েট করবেন না। আরও যা যা অস্ত্র আছে সব প্রয়োগ করবেন, নিশ্চিত করবেন, একদম মানে যে তার জিত যাতে নিশ্চিত হয় সেটার জন্য যা যা করার দরকার সব করবেন। এরকম কালকে শিলিগুড়িতে জনসভা আর সরকারি কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী, আরামবাগ আর কৃষ্ণনগরের মতোই। এবার খেয়াল করে দেখুন, গত কয়েকদিনে শুধু বাংলাতেই 4টে তার সভা হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এই প্রত্যেকটার সঙ্গে দুটো জিনিস একসঙ্গে কীভাবে জড়িত, প্রশাসনিক সভা আর প্রচার জোড়া। সরকারি প্রকল্পের উদ্বোধন করে তারপর পাশের মঞ্চে গিয়ে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এবার তার মধ্যে ভাবুন, কোথাও গিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কি করছেন, কি করবেন, রাজনৈতিক নেতা হিসেবে সেটাই প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন। এক অঙ্গে দুই রূপ, দুটো জায়গারই অভিমুখ সেম। ভোটাররা, লোকজনকে বুঝিয়ে দেওয়া তিনি থাকলেই সব কিছু হবে, নইলে আর কিছু হবে না। এবার গত 1 মাসে 4 বার বাংলায় প্রধানমন্ত্রী, কিন্তু বাকি 3টে সভার সঙ্গে কালকের সভার তফাৎটা কোথায়? প্রথম তফাৎ তো ভূগোলে, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে এমনিতে বিস্তর বিভিন্ন রকম ফারাক ঠারাক আছে। আর দ্বিতীয় তফাৎ রাজনৈতিক বাস্তবতায়। দক্ষিণবঙ্গে বিজেপি প্রকৃত অর্থেই বিরোধী, এখানে প্রতিষ্ঠান বিরোধিতা, অন্তর্দ্বন্দ্ব, সন্দেশখালি নিয়ে মানুষের ক্ষোভ, এগুলো রয়েছে।
কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে যে তৃণমূলের একটা শক্তপোক্ত সংগঠন সেটাও তো আছে, সব কিছুর নিশানায়, তাই জন্য ওই যাবতীয় জিনিসগুলোকে ধরে ক্রমাগত নিশানা করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। বিজেপি নেতাদের কাজ, এমনিতে মানুষ যে যে জায়গায় ক্ষুব্ধ, তাদের ভেতরে যে লাভাটা জমছে সেটাকে আর একটু ধোঁয়া দেওয়া আর কি, কোথাও আগুনে ফু দিয়ে আর একটু তাতিয়ে দেওয়া। কিন্তু উত্তরবঙ্গ, সেখান তো বিজেপিকে বিশ্বাস করে দুহাত ভরে দিয়ে বসে আছে, লোকসভা নির্বাচনেও দিয়েছে, বিধানসভা ভোটেও দিয়েছে। ফলে বাংলায় ক্ষমতায় আসার আগেই কিন্তু উত্তরবঙ্গে তাদের একটা কোথাও গিয়ে আধিপত্য স্থাপন হয়ে গেছে। ফলে যেখানে তাদের আধিপত্য, সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বিরোধী পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। টানা যে আসনে জিতে আসছে বিজেপি, সেখানেই তো সমস্যাগুলো দানা বাঁধবে, সেটাই তো স্বাভাবিক। কারণ প্রত্যাশা সেখানে তৈরি হবে, প্রত্যাশা পূরণের দায় সেটা তো কোথাও গিয়ে বিজেপির ওপর বর্তাবে। এবং তার থেকেও বড় কথা যে সেই যে একটা ক্ষমতায় থাকা, তার স্বাদ পেতে দাবিদার তো অনেক তৈরি হয়ে যাবে। আর দাবিদার যেখানে বেশি তৈরি হয়, সেখানেই দ্বন্দ্ব থেকে সমস্যা। এই ধরুন দার্জিলিং 2009 থেকে টানাই আসনে জিতছে বিজেপি, কিন্তু প্রতি ভোটেই প্রার্থী বদল হয়েছে। বর্তমানে রাজু বিস্তা সাংসদ, এবার প্রাক্তন আমলা হর্ষবর্ধন শৃঙ্গলার নাম নিয়ে জোর জল্পনা চলছে। কিন্তু কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি দাবি করে বসে আছেন যে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে, যদি সেটা না হয় তাহলে নিজেই প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাবেন। আমার স্ট্যান্ডে অনার থাকবো। কি আমার স্ট্যান্ড হচ্ছে, এবার নো আউটসাইডার, এবার এইখানকারই ভূমিপুত্র স্থানীয় লোককে দিতে হবে, লোকালকে দিতে হবে। আমি এটা বলতেছি না এই জাতির এই ধর্মের ওই লোককে দাও, যাকে দাও। আমাদের দার্জিলিং যে লোকসভা ক্ষেত্র আছে, সেখানকারই লোককে দিতে হবে। আর বলেছি যদি বাইরে থেকে আউটসাইডার কেউ পাঠানো হবে, তো আমি একটা প্রতিবাদের হিসাবে, সেই ক্যান্ডিডেটের প্রতিবাদের হিসাবে আমি আমার নমিনেশন ভরবো। এটা আমি আগে বলেছি, এখনও তাই বলতেছি। দার্জিলিংয়ের প্রার্থী এখনও ঘোষণা করতে পারেনি বিজেপি। তলায় তলায় কি এই বিষ্ণুপ্রসাদ শর্মার মতো বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা হচ্ছে? দেখুন, পাহাড়ে লোকসভা লড়াইটা কোনো সমতলের দলই কিন্তু সরাসরি লড়ে না, ওই খেপ খেলোয়াড় দিয়ে লড়ায়। পাহাড়ি দলগুলোর সাথে সমঝোতা করেই পরপর 3 বার জিতেছে বিজেপি। এবার বিমল গুরুং, অজয় এডওয়ার্ডস, বিনয় তামাং, তারা সব এক মঞ্চে এসে একটা জোট তৈরি করেছে। আর এই জোটই প্রক্সি দিয়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া জিএনএলএফের সঙ্গে বিজেপির তো সরাসরি জোটই রয়েছে। কিন্তু বিজেপির নিজের বিধায়ক যদি রেগে গিয়ে অনিত থাপার সাথে কোথাও গিয়ে হাত মেলায়, অনিত থাপা আবার রাজ্য সরকারের সাথে সমঝোতা করে জিটিএ চালাচ্ছেন। পাহাড়ের 100 দিনের কাজের বকেয়া মেটাতে এই সম্প্রতি তো 130 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। সেই বরাদ্দকে পুঁজি করেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনিত থাপা। আসলে কেন্দ্রের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, তার লড়াই ওই বিমল, বিনয় অথবা অজয় গোষ্ঠীর সঙ্গে। যুদ্ধ শুরুর আগে যদি দেখেন যে বিজেপির বিধায়ক টিকিট নিয়ে ক্ষুব্ধ, তাহলে অনিত থাপা বুকে অনেকটাই বল পাবেন। কারণ দার্জিলিংয়ে বিজেপির যাত্রা ভঙ্গ করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অনিত থাপাকে পুরস্কারে একদম ভরিয়ে দেবেন। এত শত ভেবেই কি দার্জিলিংয়ের প্রার্থী এখনও ঘোষণা করেনি বিজেপি। রায়গঞ্জেও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি, কারণ দেবশ্রী চৌধুরী সিটিং এমপি, তাকেই সিট যদি দেওয়া হতো, তাকে যদি টিকিট দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই বিষয়টা ঝুলিয়ে রাখা হতো না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু জানিয়েছেন যে রায়গঞ্জ আসনটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আসলে আলিপুরদুয়ারে টিকিট না পেয়ে জন বার্লা যেভাবে ক্ষেপে উঠেছেন, তাতে কিন্তু ধীরে চলো নীতি নিয়ে অন্তত উত্তরে এগোতে হচ্ছে বিজেপিকে। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে এবার প্রার্থী করেছে বিজেপি, তাতে বার্লা বিজয় চটেছেন। ফলে সব কিছু মিলেমিশে যা হচ্ছে সেগুলো কিন্তু ওই কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর সফরের আগেই হচ্ছে। এটা ওখানে বিজেপিকে নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করতে বাধ্য করছে। সবথেকে বড় ওনারই ভূমিকা আছে। ষড়যন্ত্রের শিকার জন্দা, হ্যাঁ, এটা ওরা ষড়যন্ত্র সব এমএলএ মিলে সিটের জন্য আমাকে বদনাম করার জন্য অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, উনি বলেছেন স্টেটে, দিল্লিতে বলেছে, মেসেজটা দিয়েছে।
এই ভোটের মোটামুটি যা পরিস্থিতি তাতে ইতিমধ্যেই তো দামামা বেজে গেছে, অফিসিয়াল দামামা বাজে বাকি, কিন্তু এই রকম পরিস্থিতিতে যারা সব থেকে ব্যস্ত এই মুহূর্তে, যারা লাস্ট মোমেন্টে বেশ কিছু কাজকর্ম সেরে ফেলতে হবে, এরকম যাদের পরিস্থিতি তাদের ব্যস্ততা ভীষণ, এরকমই একজন আমাদের এখান থেকে বাংলার থেকে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। নিশীথবাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। তো এমনিতে ধরুন অমিত শাহজি তিনিও কয়েকদিন আগে বলেছেন, দুদিনের মধ্যে মানে জাস্ট 2-3 দিন আগে বলেছেন আর কি, যে সিএ হবে। আপনিও বলেছেন সিএ লাগু হয়ে যাবে ভোটের আগেই। এবার ধরুন আমরা ধরে নিচ্ছি যে এই এপ্রিলের মাঝামাঝি জায়গায় গিয়ে যদি লোকসভা নির্বাচনটা হয়, তাহলে সামনের সপ্তাহর মধ্যেই ওই নির্বাচনটা ঘোষণা হয়ে যাওয়ার কথা। তো এই সপ্তাহে লাস্টে কি আপনাদের সবাইকে নিয়ে একটা ওই সিএকে নিয়ে একটা স্পেশাল অনুষ্ঠান আয়োজন করার প্রস্তুতি নেওয়া শুরু করে দেবো নাকি? দেখুন, অনুষ্ঠান সঞ্চালনা করাও যেমন আপনার দায়িত্ব, সেটাকে অনুষ্ঠান সেটা সাবজেক্ট কি হবে, টপিক কি হবে, কোন সাবজেক্টের উপর আলোচনা হবে, কোন সাবজেক্ট ট্রেন্ডিং, এগুলো আপনাদের R&D করবার বিষয়। তো স্বাভাবিকভাবেই এটা আপনার কাজ, আপনাদের R&D করতে হবে, আপনাদের ভাবতে হবে। নিশ্চয়ই প্রস্তুতি রাখা ভালো, তবে ভারত সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। যে কোনো সময়ই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে সেটা একেবারে যে গ্রাউন্ড জিরোতে যেটা ইমপ্লিমেন্টেশন পুরো দেশে। এক্স্যাক্টলি ডেট আমি এর আগেও বলিনি, তবে অতি সত্বর হতে চলেছে, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এমনিতে তো আপনাদের আরও বেশ কিছু ব্যস্ততা আছে, মানে প্রধানমন্ত্রী এখানে এসেও বলছিলেন, তার আগে বৈঠকের মধ্যে আমরা শুনেছি যে উনি আপনাদের সমস্ত মন্ত্রককে বলে দিয়েছেন যে এই জিতে আসার পর নেক্সট সরকারের প্রথম 100 দিনের প্রত্যেক দফতরের কি কাজ হবে তার লিস্ট জমা দিতে বলেছেন। তা আপনাদের লিস্ট আপনারা জমা দিয়ে দিয়েছেন? আগে যেভাবে ধরুন ভোটের 3 মাস আগে থেকে এবং ভোটের 3 মাস পর পর্যন্ত যারা সরকারি আধিকারিক তারা একটা ছুটির আমেজে তারা বেশ কাটাতেন, কিন্তু এখন যেহেতু আমরা সারা ভারতবর্ষ ব্যাপী আমরা একটা পজিটিভ ভাইব্রেশন দেখেছি এবং তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকারে আসতে চলেছে এবং মাননীয় নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তন হওয়া বা নতুন সরকারের গঠন হওয়া, কে জিতবে কে হারবে, এই যে একটা টানাপোড়েন, এই ধরনের কোনো বিষয় নেই। আপনার সাথে শেষবার যখন আমার কথা হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে যে কোনো দিন পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা উড়তে পারে। তো এখন কি সেটা ওই পরের 100 দিনের যে কাজ অ্যাডভান্স প্ল্যানিং তার মধ্যে থাকছে, না কোনো আপনারা এবার তো অন্তত মানে এই লোকসভা আগে তো খুব একটা সম্ভাবনা নেই নাকি? আমি এর আগেও বলেছিলাম যে সঠিক সময়ে সঠিক কাজটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী সেটা করেন, সেই সিদ্ধান্ত তারা নেন। তো আপনাদের তো এমনিতে এই মুহূর্তে খুব চাপ, মানে নর্মালি যা হয় পরীক্ষার আগে একরকম প্রস্তুতি থাকে, এবার সেটা যদি প্রশ্নপত্রটা বা সিলেবাসটা হঠাৎ দেখা যায় যে পরীক্ষা যত এগোচ্ছে তত প্রশ্নপত্রের মানে ভ্যারাইটিস বেড়ে যাচ্ছে বা সিলেবাসটা আরও বড় হয়ে যাচ্ছে, তাহলে তো পরীক্ষার্থীর জন্য বিরাট চাপ। এই আপনাদের শুরুতে ছিল গতবারের 18টা সিট, এবার প্রথমে অমিত শাহ তিনি এসে বলে গেছিলেন 25টা সিট এবারের টার্গেট, সেটা হয়ে গেল পরে 35, এখন প্রধানমন্ত্রী এসে বলে দিয়ে গেছেন 42টা সিট। আপনাদের তো ভয়ঙ্কর চাপ। সাধারণ মানুষ যখন মুখিয়ে থাকে, অপেক্ষারত থাকে এবং তারা যখন দুহাত ভরে আশীর্বাদ করবার জন্য, নিজেদের শুভকামনা জানাবার জন্য তারা যখন অপেক্ষায় থাকে, তখন নিশ্চিতভাবে বলাই যায় যে শুধু 35 কেন 42 হলেও পশ্চিমবঙ্গের অবাক হবার কিছু থাকবে না। সন্দেশখালির প্রভাব এবারে ভোটে কতটা পড়তে পারে, বা এই মুহূর্তে সন্দেশখালি নিয়ে যা যা অভিযোগ ঘটেছে, বা ধরুন এটা অসংখ্য মানুষের একটা বিরাট বড় জিজ্ঞাস্য যে ওখানে ইডি গেছে, তার সাথে কেন্দ্রীয় বাহিনী গেছিল, তারা আক্রান্ত হয়ে ফিরে এসছে, কিন্তু তারপরেও কোনো রকম মানে সরকারি তরফে কোনো পদক্ষেপ দেখা যায়নি, শুধুমাত্র আদালতের দ্বারস্থ হওয়া বা কমপ্লেন লজ করা ছাড়া। এইটাকে আপনারা কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু এই ধরনের ঘুমন্ত আগ্নেয়গিরি রয়েছে এবং একটা এখন বিস্ফোরণ শুরু হয়েছে, আজকে সন্দেশখালিতে হয়েছে, ঠিক একই রকম এরকম ঘুমন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ সারা পশ্চিমবঙ্গে উঠবে।
দেখুন ওইখানে সন্দেশখালীর যেটা বলছিলাম, কেন্দ্রীয় বাহিনীকে ওইভাবে মার খেতে দেখা, রক্তাক্ত হতে দেখা, এই জিনিসটা কোথাও গিয়ে কি তাদের মনোবলের ওপর আঘাত ফেলবে না? বারংবার এই ধরনের ঘটনা দেখতে দেখতে মানুষ কিন্তু আজকে দৃঢ় প্রত্যয় নিয়েছে যে তৃণমূল কংগ্রেস নামক এই দলটাকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানাতে হবে। এই যে ধরুন অনন্ত মহারাজের একটু অন্যরকম বেসুরো, বা আপনার যে পাহাড়ে গিয়ে সেখানে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে এই নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করছেন কার্শিয়াংয়ের বিধায়ক, এই যে এই টুকরো টুকরো ঘটনাগুলো, এগুলো কি কোথাও উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনাদের একটু চাপে রাখছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরের আগে? না না, দেখুন আমি একটা কথা বলছি, প্রত্যেক মানুষের একটা এক্সপেকটেশন থাকে। নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মঙ্গল চাই, সবাই মিলেই চাই আমরা, আর আমরা যারা রয়েছি সবাই একই পরিবারের সদস্য। এবার আমরা আটই জিতবো উত্তরবঙ্গে, এটা নিশ্চিতভাবে আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিচ্ছি। বেশ, এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে ধরুন এই যে আপনি বললেন অন্যরকমভাবে নির্বাচনটা হয়, এই নির্বাচনটা লোকসভা নির্বাচনটা একটু অন্যরকম আঙ্গিকে হবে, তার মধ্যে একটা হচ্ছে তো এবার মানে বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর আসাটা। এবার সন্দেশখালীর কেন্দ্রীয় বাহিনীর বিহেভিয়ার, তাদের যে আক্রমণের সামনে পড়তে হয়েছে এবং তাদের সেই সময় যা চুপচাপ দেখা গেছে বা তারপর তাদের কোনো রিয়াকশান সেইভাবে রিয়াক্ট করতে না দেখা যাওয়া, এবং তার সাথেই ভোটের সময় তাদের বিহেভিয়ার, কি তফাৎ দেখা যেতে পারে? হয়তো এটাও উদ্দেশ্য হতে পারে যে সেই আক্রমণে কেন্দ্রীয় বাহিনীর হাতে কারোর কোনো রকমের ক্ষতি হয়ে যেত, সেটা নিয়ে পরে প্রোপাগান্ডা ইস্যু তৈরি হতো। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর চুপ থাকাটাও সেই সময় কিন্তু বলা যায় যে সদর্থক, এবং সংখ্যায় অনেকেই ছিল, গ্রামবাসী সব একসঙ্গে এসে গিয়েছিল সেই সময়। কিন্তু পরিস্থিতিটা বদলেছে, সময় কিন্তু একটা জায়গায় থেমে থাকেনি, সময় বদলেছে, সময়ের পরিবর্তন হয়েছে। শেখ শাহজাহান আজকে কিন্তু জেলে রয়েছে, আজকে সময়টা অন্যরকম। এমনিতে ধরুন আপনাদের তরফ থেকে এই এত বেশি এটা নিয়ে প্রশ্ন উঠছে যে এত বেশি কেন্দ্রীয় বাহিনীর এখানে দরকার ছিল না, এত বেশি কেন্দ্রীয় বাহিনী সত্যিই কি আপনারা জরুরি মনে করেন বাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে তাতে? আপনার কত বেশি মনে হয়, আপনার কি মনে হয়? আমরা যেটা মনে করি নিশ্চিতভাবে আমরা সেটা দেব। তো যে ডিমান্ড থাকবে সেই ডিমান্ড নিশ্চয়ই ফুলফিল করব, বেশি বা কমের বিষয় নয়। একটা সঠিক সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবার জন্য যেটা প্রয়োজন, যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, নিশ্চিতভাবে সেটা ভারত সরকার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে। নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট লেগে যাওয়ার পরই সমস্ত নিশ্চয়ই তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা নিশ্চয়ই দিয়ে দেবেন, এবং সেই অনুযায়ী স্বাভাবিকভাবেই যে ডিমান্ড থাকবে সেই ডিমান্ড নিশ্চয়ই পূরণ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে সামনে নির্বাচন, সুতরাং তারপরে আপনাদের টার্গেট কিভাবে ফুলফিল করলেন, আপনারা পরীক্ষায় কীরকম রেজাল্ট করলেন বা প্রস্তুতি কীরকম এগোচ্ছে, এটা নিয়ে ভবিষ্যতে আবার নিশ্চয়ই আপনার মুখোমুখি আমরা হব। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উত্তরবঙ্গে যাওয়াটা, সেটা কিন্তু বিজেপি নেতাদের কাছে একটা ট্রাম্প কার্ড হতে পারে। তারা কিন্তু চাইছেন বা চাইবেন নিশ্চিতভাবেই কোথাও গিয়ে এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করে এই তার সভাটাকে সামনে রেখে নিজেদের দলের যে ফাঁক ফোকরগুলো রয়েছে বা কোথাও একটু খটামুটি লাগছে সেই জায়গাগুলো ঠিকঠাক করে নিতে। তবে হ্যাঁ, বিজেপি নেতাদের এবং তৃণমূল নেতাদের যদি কথা শোনেন তাহলে ভাবতেই পারেন যে খেলাটা বোধহয় শুধু দুটো দলের মধ্যেই হচ্ছে, এই যেটাকে বাইনারি টাইনারি বলে আর কি। প্রশ্ন উঠতে পারে যে বাংলায় বাম কংগ্রেস তারা আর কেউ নেই নাকি, তারা কোথায় খেলবে? সবই যদি এই দুদল খেলে নেয়। দেখুন, অন্য খেলোয়াড়দের কথা জানি না, তবে সিপিআইএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ থেকে প্রার্থী হচ্ছেন এরকম একটা জল্পনা কিন্তু খুব জোরালো। মোহাম্মদ সেলিম, তিনি ভোটের অঙ্কটা ভালোই জানেন। 2001-এ এন্টালির থেকে বিধায়ক হয়েছিলেন, 2004-এ কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র থেকে জিতে লোকসভায় গেছিলেন। কঠিন কঠিন সব সিট, কিন্তু কোন অঙ্কে কোথায় কখন দাঁড়ালে শেয়ার বাজারে যেরকম লোকজন মাঝে মধ্যে এই শেয়ারটা এখন বিক্রি করে দাও, ওই শেয়ারটা ইনভেস্ট করো, ওটা 3 মাস পরে ফল দেবে, এরকম যারা যত ভালো বোঝেন না তারা কোটিপতি হয়ে যান, যারা বোঝেন না তারা ধরাশায়ী। কিন্তু এই ভোটের ক্ষেত্রটায়, ভোটের বাজারে বারবার মোহাম্মদ সেলিমের অঙ্কগুলো সেগুলো কিন্তু পারফেক্ট হয়। 2009-এ কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরেছিলেন, কিন্তু 14-এ ফের রায়গঞ্জে গিয়ে জিতে গেছিলেন। বিজেপি, কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটি সেটা হবে তার অঙ্কের মধ্যে ছিল, অঙ্ক একদম সঠিক, ফের জিতে যান।
2021-এ হুগলির চণ্ডীতলার থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু অঙ্ক একটা ছিল, কিন্তু ওই আইএসএফ হাওয়াটা যতটা জোরালো হবে ভেবেছিলেন ততটা ছিল না। ফুরফুরা শরীফের বিধানসভা কেন্দ্র চণ্ডীতলায়, তাই জিততে পারেননি সেলিম। এবার মনে হচ্ছে তার স্ট্যাটিস্টিক্সের খাতায় কোথাও গিয়ে মুর্শিদাবাদের অঙ্কটা কষা হয়েছে বলেই মনে হচ্ছে। দাঁড়াতেই পারে, আমি কি বলবো, আমাদের তো সমঝোতা কিছু এখনো ফাইনাল হয়নি। যখন সমঝোতা হবে, যখন আসন ভাগ বাটোয়ারা হবে, তখন এসব কথা আসবে, এখনই বলতে পারবো না। কে প্রার্থী হবে এগুলো কি পথে চলতে চলতে হয়? এগুলো সব আলোচনা করে ঠিক হয়, মিটিংয়ে ঠিক হয়। কিন্তু একটা শোনা যাচ্ছে, যদি শোনা কথা বিশ্বাস করো না, গুজবে বিশ্বাস করো না। গুজবে দাঙ্গা হয়ে যায়, শোনা কথায় মারামারি হয়ে যায়, যা দেখছো সেটা বিশ্বাস করো। বললেন বটে গুজব, অঙ্ক কি একদমই কষেননি? অঙ্ক না কষার লোক তো তিনি নন। মুর্শিদাবাদ লোকসভা 80 সাল থেকে 2004 পর্যন্ত বাম দখলে ছিল। 2004 আর 2009 সেখানে কংগ্রেস জিতেছে। এবার 2014-এ ভোট কাটাকাটিতে আবার বাম প্রার্থী জিতে যান। 2019-এ জিতেছে তৃণমূল। কিন্তু তারপর এই নওশাদের গ্রেফতারি আর সাগরদিঘি উপনির্বাচনটা হয়ে গেছে। মুর্শিদাবাদের হাওয়া আবার তখন ঘুরেছে বলে রাজনৈতিক মহলের যে ধারণা ছিল সেটা সত্যি প্রমাণিত হয়েছে। তারপর হয়তো বায়রান বিশ্বাস তিনি দলবদল করেছেন। হাওয়া বদল কি হয়েছে? সেই হাওয়া বদলের হাওয়াটাই কি পালে তুলতে চান মোহাম্মদ সেলিম? আর তাতে বহরমপুরের বন্ধু অধীর চৌধুরী তিনি কি ওই প্রতিবেশী আসনে মোহাম্মদ সেলিমকে সুবিধা করে দেবেন?